This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি পাঁচ কথা। আর আজ পাঁচ কথার শুরুতে মদনবান। এটা অবশ্য কাকে তা আপনারাই ঠিক করবেন। ভোটের আগে কোম্পানি বার্তা মদন মিত্র। 26-এর ভোটে কামারহাটিতে তৃণমূলের বাজিকে প্রার্থীকে হবে ঠিক করবে কোম্পানির মালিক। কামারহাটির বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তুঙ্গে জল্পনা। কামারহাটিতে তাহলে কি মদনেই আস্থা তৃণমূলে নাকি নতুন মুখ? জিনিস বলুন, এই যে একটা চর্চা মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে প্রবীণ নবীন বয়স দেখা হবে, আপনি তো একটা দীর্ঘদিনের রাজনীতিক, টিকিট পাওয়ার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলোকে দেখা উচিত বলে আপনি মনে করেন? সেটা দল ঠিক করবে। কোম্পানি চালাবে, কোম্পানির কর্মচারী যাবে নাকি? কোম্পানির ডিরেক্টর বোর্ড, কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কি হবে আগামী দিন, তেমনি দলের যারা নেতা, দলের যা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, অভিষেকরা রয়েছে, সেখানে ওরাই যা ঠিক করবে হবে। সেখানে আমি বাধ্য, দল করলে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে আমি বাধ্য। দল যদি সিদ্ধান্ত নেয় যে মদন মিত্র দাঁড়াবেন, কথার কথা, সে দল যেরকম সিদ্ধান্ত নেবে আমার সেরকমভাবেই চলতে হবে। কামারহাটিতে তৃণমূলের রেজাল্ট কি হতে চলেছে? যা আমি দাঁড়াই বা যেই দাঁড়া 50,000 করে জিতবে। কে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। তৃণমূল কংগ্রেস 50,000 জিতবে। আপনারা শুনলেন মদনের মুখে কি বার্তা। আমরা এই নিয়ে একটু প্রতিক্রিয়া নেব রাজনৈতিক নেতৃত্বের। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, মদন মিত্র তিনি ভোটমুখী বঙ্গে বলছেন প্রার্থী কে হবে কামারহাটিতে, সেই নিয়ে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি বলছেন কোম্পানির মালিক ঠিক করবেন, বোর্ড অফ ডিরেক্টরসরা ঠিক করবে। আপনার প্রতিক্রিয়া? শনিবারের বারবেলায় অবসর জীবনে শীতের হালকা আমেজে মদনদার কাছ থেকে এগুলোই প্রত্যাশিত। যে গিয়ে দাঁড়াবে 50,000। মদন মিত্র কত ভোটে জিতেছিলেন? 50,000-এ। আচ্ছা, 2 কোম্পানিটা কিন্তু আপনি যাই বলুন, ওটা ওইখানে কিন্তু তালে ঠিক আছেন। বাকিগুলো তাল যদি একটু 19-20 হয়ে যায়, ওইখানটা কিন্তু তালে ঠিক আছেন। যে কোম্পানি বলে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর তারা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। এটা এই নিয়ে আগেও বলেছেন। তখন অবশ্য কোম্পানি বলে উনি আইপ্যাককে নিশানা করেছিলেন যে তাদের টাকা দিলেই সব হয়ে যায়। তো আমার ধারণা এই কোম্পানিকে এবারও যদি কিছু মাল দেওয়া যায় তাহলে ওনার চাকরিটা রিনিউ হতে পারে, এক্সটেনশন পেতে পারেন। আর তা না হলে ফেয়ার অয়েল দিয়ে দেবে, ছাতা গামছা ধুতি দিয়ে ওনাকে বিদায় জানিয়ে দেবে। দেখুন, এরা রাজনীতিতে একদমই প্রাসঙ্গিক নয়। এরা এই সমস্ত বক্তব্য রেখে এইসব করে ওই অন্ধকার ঘরে সানগ্লাস পরে তারপর এখন ওই ছোটদের মতন ওই স্পাইক চুল করেছেন উনি। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, জামাই লাগছে। এর বাইরে এনাকে নিয়ে রাজনৈতিক উত্তর কি দেব আমি? এসব কথা নিজের দলকে যারা কোম্পানি বলে, নিজের নেত্রীকে যে মালকিন বলে, তাদের কি উত্তর দেবো আপনি আমায় বলুন? যা বলার তো উনিই বলে বসে আছে, এর কোনো উত্তর হয় না। ধন্যবাদ সজল বাবু। ভোটমুখী বঙ্গ, সেখানে দেখছেন না বুড়োগুলোকে সব নামিয়ে দিয়েছে পিসিআর ভাইপো কোমরে এতে আপনার প্যান্টের দুটো পকেটে হাত ঢুকিয়ে কিরকম নেতাজি ইন্ডোরে বলছে আমি যা বললাম বুঝলেন তো? ওর জ্যাঠা দাদুর বয়সী লোকদের, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বলছে প্লাকার্ড ধরে তোলো। একটা ছোড়া 11 সালের পরের আসা মাল, অর্ধশিক্ষিত, চুরি আর তোলাবাজি ছাড়া কিছু বোঝে না। তো এই কোম্পানি ছাড়া আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনিও এই কোম্পানি খোঁচাই দিচ্ছেন। আর এদিকে মদন মিত্রর মুখে সেই কোম্পানি না, বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানি ঠিক করবে। তাহলে মদন মিত্রর মুখে
ঠিক কিসের ইঙ্গিত একবার শোনাই আপনার। জিনিস বলুন, এই যে একটা চর্চা মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে প্রবীণ নবীন বয়স দেখা হবে, আপনি তো একটা দীর্ঘদিনের রাজনীতিক, টিকিট পাওয়ার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলোকে দেখা উচিত বলে আপনি মনে করেন? সেটা দল ঠিক করবে। কোম্পানি চালাবে, কোম্পানির কর্মচারীরা যাবে নাকি? কোম্পানির ডিরেক্টর বোর্ড, কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কি হবে আগামী দিন, তেমনি দলের যারা নেতা, দলের যা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, অভিষেকরা রয়েছে, সেখানে ওরাই যা ঠিক করবে হবে। সেখানে আমি বাধ্য, দল করলে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে আমি বাধ্য। দল যদি মানে সিদ্ধান্ত নেয় যে মদন মিত্র দাঁড়াবেন, কথার কথা, সে দল যেরকম সিদ্ধান্ত নেবে আমার সেরকমভাবেই চলতে হবে। কামারহাটিতে তৃণমূলের রেজাল্ট কি হতে চলেছে? যা আমি দাঁড়াই বা যেই দাঁড়া 50,000 করে জিতবে। কে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। তৃণমূল কংগ্রেস 50,000 ভোট জিতবে। একদিকে আগের মতো এনার্জি নেই, তাই দাঁড়াতে চাই না বলেন বারাসতের 3বারের তৃণমূল বিধায়ক। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিদ্ধান্ত বদলেরও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। আর একই সঙ্গে দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে মেলালেন ছিল। তিনটে টার্ম হয়ে গেল, এবার ফোর্থ টার্ম আসছে, কিন্তু ফোর্থ টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানো, সেইটা আমার কমছে। আমি অত জোরে দৌড়তে পারবো না, আমি ফিল্মে আর ফাইট করতে পারি না, তো আমার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটাও পাল্টে যাচ্ছে, ছবির রোলও পাল্টাচ্ছে। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। সেখানে আমি চাইছি যে পলিটিক্স ইজ এ ভেরি মানে পরিশ্রমের জায়গা, টিডিয়াস জায়গা, জব, ইটস এ বিগ হিউজ জব, 24 ঘন্টার কাজ এটা, সেটা আমি কখনোই প্রায় করতে পারি না। আমার তো কিছু ডিস্ট্রাকশন এসেই যায়। এখানেতে যদি আবার না থাকেই ভালো। যদি নেত্রী বলেন তাহলে আবার দাঁড়াবে। এত দূরদর্শিনী বলা ভালো, তিনি যে তার যা দেখেন, যা বোঝেন, যা সেটা ফিল করেন। মানে যদি কোনোদিন আমার মনে হয় উনি যদি ছেড়েও দেন পলিটিক্স, তো সেটা উনি বুঝেই কিন্তু একদিন জাস্ট বলবেন আমি ছেড়ে দিলাম। তো সেক্ষেত্রে ওনাকে ডিফাই করা কি যায়? আমার মনে হয় না ডিফাই করা যাবে না, রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু তিনি বোঝেন যে কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন। চিরঞ্জিত বাবুর না এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন, প্রতি 5 বছর অন্তর অন্তর বলে আর থাকবো না। তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঘুরে ল্যাজ নাড়েন আর মনে মনে ঠাকুরকে ডাকেন, একবার সাধিলেই থাকিব, একবার ডাকিলেই যাইব, আবার এমএলএ হইব। আরে বাবা, তুমি এমএলএ হবে কি হবে না সেটা তুমি সিদ্ধান্ত নাও। তোমার জীবনের ওপর অধিকার সমস্ত কিছু কি মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়েছো নাকি? তুমি যখন বুঝতে পারছো তুমি ব্যর্থ, তখন তুমি মানুষকে এইভাবে বঞ্চিত করবে কেন? তুমি ছেড়ে দাও, পাবলিক কেনে বাঁচুক একটু। সব নাটক, এরা দেহত্যাগ করে দেবে, এরা পদত্যাগ করবে না। পদ্মশ্রী সম্মানে সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কয়েকদিন আগে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা ভোটের আগে প্রসেনজিতের কাছে সুকান্ত মজুমদার। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন। সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়। সামনে দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পদ্মশ্রী সম্মানে সম্মানিত তিনি, এবং সেখানে আজ তার কাছে যান সুকান্ত মজুমদার। এবং অপরদিকে আপনারা জানেন কিছুদিন আগেই রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিপিআইএমে আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি। আইএসএফকে সঙ্গে নিয়ে ভোট বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক্য মেটাতে আলাদা বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান। অন্য শরিকদের সঙ্গে দরকারে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিআইএম। সূত্রে খবর, এদিকে 50 আসনে লড়তে চেয়ে দর কষাকষি শুরু করেছে আইএসএফ। অথচ নওশাদদের বাড়তি সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ শরিকরা। আর এই অবস্থা তখন 22 ফেব্রুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে আবার সিপিআই। আর অন্যদিকে বামেরা হুমায়ুনের থেকে দূরত্ব বাড়ালেও আলোচনায় কিন্তু নওশাদরা। এখন প্রশ্ন হলো, আইএসএফ হুমায়ুন সমঝোতা হলে আদৌ কি মেনে নেবে বামেরা? আমরা আমাদের প্রস্তাব বামেদের চেয়ারম্যানের কাছে দিয়েছি। আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে কিন্তু বলিনি যে আমরা জোট করবো, জোট করে লড়াই করতে চাই। আমরা জানিয়েছি কাকে? শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস স্যারকে জানিয়েছি। বিমান স্যার আমাদেরকে জানাবেন এবং দ্রুততার সাথে জানাক, প্রতি উত্তর দিক, এটা আমরা চাইবো। আমরা চাই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই জন্য ইগোটিগো থাকার দরকার নেই। আমরা 70 থেকে 80টা জায়গায় আমাদের স্ট্রং আছে এই মতো। কিন্তু এখন যে লিস্ট আমরা পাঠিয়েছি বা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা এখন যেহেতু যখন আমাদের এখন ফাইনালাইজড হয়নি লিস্ট, কোনো মানুষ যদি তার বক্তব্য থেকে ফিরে আসেন সেটাকে বিবেচনা করা দরকার। তো আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সুতরাং সেই মিটিংয়ে আমাদের হুমায়ুন সাহেবের ব্যবস্থা বিষয়টা উঠবেই এবং আলোচনা গুরুত্ব সহকারে আমরা দেখব। এখন আমরা যাচ্ছি হুমায়ুন কবির সাহেবের সাথে, এটা বলছি না, বা বামেরা হুমায়ুন কবির সাথে যাচ্ছে না অফিসিয়ালি, কিন্তু কোনো এখনো ঘোষণা হয়নি আমরা কটা সিট পাবে, কটা জায়গায় কন্টেস্ট করবো। তার থেকে বড় কথা বাংলার মানুষকে বাঁচাতে হবে, সেই জন্য একটু কষ্ট আমাদের বেশি করতে হবে। কংগ্রেস থাকলে কষ্টটা কম করতে হতো। আমি সুবিধার থেকে আমি মনে করবো অসুবিধাই হয়েছে। হুমায়ুন কবির আমি কোনো তাকে নিয়ে আলোচনা করার পক্ষপাতী নই। একটা রাজনৈতিক দল করেছেন বলে ঘোষণা করেছেন, কিন্তু সেই রাজনৈতিক দল মানেটা কি? তারা সেকুলার বলে লোকে মানবে কেন? তারা গণতান্ত্রিক সেটা কে বুঝবে? পশ্চিমবাংলায় ধর্মকে ভিত্তি করে রাজনীতি, তার পরিসরটা কিন্তু কখনো খুব একটা সুযোগ পায়নি। জোট নিয়ে জট চলছে, বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। আর এর মধ্যে হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিআইএম এ। বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠ, দাবি ইমরান সোলাঙ্কি। মিমের সঙ্গে যে বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নেই। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব। জোটের জন্য ওরা কী কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেব সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। সেলিমের এখন বাকি আছে বাংলাদেশের জামাতকে ফোন করা। আর কদিন পরে বাংলাদেশে 12 তারিখে নির্বাচন, এরপর বাংলাদেশের জামাত, ছাত্র শিবির তাদেরকেও ফোন করবে। এই অবস্থা, এই জন্য সিপিএম বলছি না, ভিখারির থেকেও খারাপ অবস্থায় সিপিএম কে নিয়ে গেছে মোহাম্মদ সেলিম। এখনো তাও আমি বলবো প্রতিকুর রহমানদের মতো তরুণ প্রজন্মের কিছু নেতা অন্তত সৎসাহস নিয়ে এটুকু বলার সাহস করেছে, চেষ্টা করেছে যে নীতি আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি হয় না। কোথায় তারা তো কোনটা চায় পার্টির মধ্যে। আর সেলিমরা এখন বললাম তো কদিন পরে বাংলাদেশের জামাতের কাছেও ভিক্ষে চাইবে। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়েই ঠেলল সিপিআইএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে কটাক্ষ মোহাম্মদ সেলিমের। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ আন্দোলন হয়নি। 2016, 2021, 2024 ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট, ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টিতে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে।
294টি আসনে লড়তে প্রস্তুত। কংগ্রেস বাংলার মানুষের সমর্থন পাবে। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে হাইকমান্ড। জোটের ক্ষেত্রেও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দলের ভেতর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে। 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে। ভাঙড়ে আইএসএফে ভাঙন, নওশাদের দলের অঞ্চল সহ সভাপতি সহ একাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন। হাতিশালা এলাকায় প্রায় 50 জন আইএসএফ সমর্থক তৃণমূলে যোগ দেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান করেন আইএসএফ কর্মীরা। সিপিএম কর্মী সমর্থকরাও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলতো। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই উন্নয়নে সামিল হওয়ার জন্য ইসলামের নেতৃত্বে এখানে যারা তৃণমূল কংগ্রেস, এখানে যারা আইএসএফটা করেন, তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। প্রায় আমাদের ইসলামের নেতৃত্বে হজরত ভাই, এখানে মকসুদ ভাইদের নেতৃত্বে প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফের কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। লক্ষ্য একটাই, ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 2026-এ জেতা।